ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন 2,74,308 জন। এর মধ্যে পুরুষ 2,52,227 এবং নারী 22,081 জন। সকাল 10টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে। আজ থেকে নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া কোনো প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না বলেও জানিয়েছেন ইসি। সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এদিকে রেওয়াজ অনুযায়ী কাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, নির্বাচন সামনে রেখে ইসির আজকের কার্যক্রমে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন মূলত আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মিটিং বসেছে। তিনি মূলত একটার কিছুক্ষণ পরে মূলত ডক্টর এম নাসির উদ্দিন তিনি মিটিং করতে তিনি প্রধান বিচারপতির একান্ত কার্যালয়ে তিনি যান। গিয়ে মূলত আসলে আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল এবং পরশু নাগাদ তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে এমন একটি মর্মে মূলত প্রধান নির্বাচন কমিশনার তিনি সাক্ষাৎ করেছেন। এছাড়া প্রথা অনুযায়ী আগামীকালকে মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে মূলত সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি সার্বিকভাবে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এছাড়া নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মূলত নির্বাচন নিয়েই মূলত তিনি সন্তুষ্টি প্রকাশ করে তিনি খুব তাড়াতাড়ি তফসিলের বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনকে তিনি অবহিত করেছেন। তো আগামীকালকে মূলত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হবে। আর এখন পর্যন্ত মোটামুটি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ পরবর্তী সময়ে আমরা আরও কী কথা হয়েছে এই বিষয়ে আমরা আরও ভালোভাবে আমরা জানতে পারবো। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে দিতে চাই, এখানে আরপিওতে বেশ কয়েকটি সংশোধনী আছে। বিশেষ করে পোস্টাল ব্যালট পেপারের কোনো প্রতিনিধি প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেওয়া হবে কিনা, যদি কোনো প্রতীকের বিপরীতে অন্য কোনো প্রতীক ক্রস চিহ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে এ বিষয়ে সেটি বাতিল হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা আসলে এখন আছি যে প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে ঠিক সামনে। তো প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের পরে আমরা আরও আপনাদের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে আমরা আরও ডিটেইলস জানাতে পারবো। তাবাসসুম গালিব, আপনাকে ধন্যবাদ। এদিকে প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন সিইসি এম নাসির উদ্দিন। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। প্রধান বিচারপতির সঙ্গে সিএসির সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। 1:40 দিকে সিএসি এবং ইসি সচিব তিনি কিন্তু এই হাইকোর্ট ভবনে প্রবেশ করেন এবং তারপরেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠকে বসেন। এটি আসলে রেওয়াজেই আছে যে আপনি জানেন যে এক সপ্তাহের মধ্যে বলা হচ্ছিল তফসিল ঘোষণা করা হবে। সে কারণে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি দুজনের সাথে কিন্তু দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং দেখা করে তার বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং নেন বা আজকে যে প্রধান বিচারপতির সাথে দেখা করতে এসেছেন এখানে আপনি জানেন যে নির্বাচন নিয়ে অনেক ধরনের রিট রয়েছে। সেই রিটগুলো দ্রুততম সময়ের খারিজ এবং পাশাপাশি যে আগামী যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তফসিল ঘোষণার পর যেন কোনো ধরনের আইনি জটিলতা বা সৃষ্টি না হয়, কোনো রিট না হয়, সেই ব্যাপারে আসলে প্রধান বিচারপতি বা বিচারপতিদের কাছে আসলে সহায়তা চাওয়ার যে বিষয়টি, সেই কারণে আজকে তিনি এই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন। আমরা যেটি বলেছি যে খুব দ্রুতই কিন্তু এই আগামী যে নির্বাচনটা রয়েছে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এবং যেটি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যেই সেটি হতে পারে এবং আগামী 10 ডিসেম্বর কিন্তু এই তাদের সিইসির যে ভাষণ তফসিল ঘোষণা সেটি রেকর্ড করা হতে পারে। সেই কারণেই কিন্তু আসলে আজকে এই প্রধান বিচারপতির কাছে এই যে সিএসি আসা এবং তিনি বিভিন্ন ধরনের
সহযোগিতা হয়তো তার কাছে চাইবেন। বিশেষ করে যেটি আমি আগে বলেছি, কোনো ধরনের রিট থাকলে রিট খারিজ করা। ইতিমধ্যে কিন্তু একটি রিট রয়েছে বাগেরহাট আসনকে নিয়ে, তবে সেটি 2-1 দিনের মধ্যে খারিজ হবে, সেটি আমরা যতটুকু শুনতে পেয়েছি। এবং এর আগেও কিন্তু নির্বাচন বন্ধের একটি রিট ছিল, গতকালকে সেটি খারিজ হয়ে গেছে। এরকম নির্বাচনের সময় বা নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের আইনি জটিলতা যেন না হয়, সেই বিষয়ে এই প্রধান বিচারপতির কাছে যে সহযোগিতা, সেটি চাওয়ার জন্যই মূলত এই সিএসির এই নির্বাচন প্রধান বিচারপতির কাছে আসা এবং তার সাথে বৈঠক করা। তো এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি যে এখন পর্যন্ত বৈঠকটি চলছে। বৈঠক শেষে হয়তো গণমাধ্যমের সাথে সিএসি কথা বলতে পারেন, তখন আমরা আসলে তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো এবং পরবর্তী খবরে সেটি জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির সঙ্গে সিএসির সাক্ষাতের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ। মতপার্থক্য থাকলেও গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 24-এর গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আর রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন করা সরকারের ম্যান্ডেট নয়। শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেনের এমন বক্তব্য কাণ্ডজ্ঞানহীন। জনগণ নির্বাচনের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানান তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি। 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে হত্যাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাকালে ষড়যন্ত্রের কি আভাস পান না? আভাস পায়। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। নির্বাচন করার কবে তারিখ দিবে সেটা নির্বাচন কমিশন জানে। তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপিকে পুনরায় তার মহিমা এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ জর্জিয়া থেকে ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালে রয়েছেন তিনি। এদিকে রবিবার রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। এতে তার রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও সেটা এখনও বিমান ভ্রমণের জন্য উপযুক্ত নয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে তিনি সাংবাদিকদের জানান, মিডিয়া বা ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণে নিয়ে ক্ষমতায় যেতে চায় না এনসিপি। তবে যারা অন্যায়ের সাথে জড়িত তাদের কঠিন বিচার চেয়েছেন তিনি। এ মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার আছেন 6 জন। তাদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। প্রশাসনিক যোগ সাজসে আমাদের শিক্ষার্থীদের উপরে 15 তারিখ হচ্ছে নির্যাতন চালায়। সেটিরই প্রতিক্রিয়ায় 16 তারিখ যখন সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল হয়, সেই বিক্ষোভ মিছিলে রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয়। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় যারা হচ্ছে দায়ী, বিশেষ করে এই মামলায় দায়ী হচ্ছে প্রশাসন। আমরা আসলে তাদের বিচার চাচ্ছি।
বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 4 জন নারী রোকেয়া পদক পেয়েছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 4 জন নারী পেলেন বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 4 জনের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদক পাওয়া 4 নারী হলেন রুহানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্মদিন এবং 93তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বেঁচে থাকবে। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। ডক্টর ইউনূস বলেন, নারী শিক্ষা প্রতিষ্ঠা, ক্ষমতায়ন, ভোটাধিকারের লড়াইয়ের জন্য ঘুণে ধরা সমাজে বিপ্লবী চিন্তা করেছিলেন বেগম রোকেয়া। ভবিষ্যতের জন্য তার সব চিন্তা ছিল সমাজ ঘিরেই। যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে, যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে, কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। আর কিছু না পারলেও বেগম রোকেয়ার মতো অন্তত পরিবর্তনের স্বপ্ন দেখতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রযুক্তির এ যুগে সকল জরাজীর্ণতা ভেঙে নারীদেরকে আরও এগিয়ে যেতে হবে। বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঊনবিংশ শতাব্দীর বাঙালির খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে রংপুরে নানা আয়োজন করেছে রোকেয়া স্মৃতি কেন্দ্র, বেগম রোকেয়া পাঠাগার স্মৃতি পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসন। 3 দিন ব্যাপী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আয়োজক কমিটি। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। মুসলিম নারী জাগরণের উজ্জ্বল দৃষ্টান্ত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অবহেলা, রক্ষণশীলতা আর সামাজিক বাধা অতিক্রম করে হয়ে উঠেছিলেন নারী শিক্ষার পথিকৃৎ। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রা বন্দে জন্ম নিয়েও জেগে উঠেছিলেন শিক্ষার আলোয়, ছড়িয়ে দিয়েছিলেন সেই আলো নারী সমাজে। রক্ষণশীল সমাজ ব্যবস্থার ভিত ভেঙে তিনি স্বপ্ন দেখেছিলেন মুক্ত, স্বশিক্ষিত ও কর্মক্ষম নারীর। তার কল্পনা আজ বাস্তব নারীর অগ্রযাত্রার প্রতিটি ধাপে রয়েছে বেগম রোকেয়ার রেখে যাওয়া পথ নির্দেশনা। নতুন প্রজন্মের কাছে এই মহিষী নারীর কর্মসাধনা সঠিকভাবে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটি সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন দর্শনার্থী ও শিক্ষার্থীরা। জন্ম এবং মৃত্যুবার্ষিকীটা আসে, তখনই সেই সময়টাই তারা এই উদ্যোগ নেয়, একটু রংচং করে। তার কবরটি কলকাতা থেকে পায়রা বন্দে কিভাবে আনা যায়, সরকার সেটি চিন্তা করবেন। আমরা চাই এটাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। তার সম্পদ মাত্র গুটি কয়েক মানুষ দখল করে রেখেছে, একটি রাষ্ট্র তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। সেই রাতেবেলা লুকায় লুকায় তার ভাইয়ের কাছ থেকে পড়াশোনা করতো, এসব নিয়ে জানতে পারি। ভবিষ্যৎ প্রজন্ম তো প্রায় ভুলে যাচ্ছে যে সব স্মৃতি। আকর্ষিত জিনিস রাখা হোক, যেন দূর দূরান্তের মানুষ যেন এসে দেখতে পারে। রোকেয়া দিবসটি ঘিরে নানা আক্ষেপের কথা তুলে ধরেন রোকেয়া স্মৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক। জমিটা উদ্ধার করে
করে রোকেয়া এস্টেট নাম দিয়ে এই জমিটা রাখা হোক, যাতে সরকারের যখন যেটা দরকার হবে সরকার এখানে তা স্থাপন করবে। বেগম রোকেয়ার কর্মজীবনী যাতে আগামীর প্রজন্ম গবেষণার কাজে লাগাতে পারে সেজন্য কাজ করছে বাংলা একাডেমি। হতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি সই। রোকেয়া সংক্রান্ত যত জেরক্স কপি আছে, যত ধরনের বই পাওয়া যায়, আর্টিকেল বা প্রবন্ধ বেরিয়েছে নানা সময়ে ওপার বাংলা কিংবা এপার বাংলায়, সেগুলো সব সংগ্রহ করা অলরেডি কিন্তু কাজ শুরু করেছি। দিবসটি ঘিরে নানা আয়োজনের কথা জানালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে স্মৃতিকেন্দ্র, এটা আমরা উন্নতি করে এখানকার মানুষের চাহিদাকে পূরণ করার যতগুলো প্রয়াস, যতগুলো দাবি, আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। অযত্ন অবহেলায় এভাবেই পড়ে আছে মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াতের শেষ স্মৃতিটুকু। রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার সংরক্ষণ সহ তার রেখে যাওয়া 350 বিঘা লাকেরা সম্পত্তি উদ্ধার সহ কলকাতা থেকে রোকেয়া সাখাওয়াতের কবরটি তার জন্মভিটায় স্থানান্তরের দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। অনলাইন রিটার্ন দাখিলের সময় সরাসরি ব্যাংকের সংযোগ স্থাপন করা হলে করদাতাদের সুবিধা হবে। এনপিআর কর্মকর্তা গ্রাহকের ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন না। আগামী 10 থেকে 31 ডিসেম্বর ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে নতুন 1 লাখ প্রতিষ্ঠানকে আনা হবে ভ্যাট নিবন্ধনের আওতায়। ভ্যাট দিবস উপলক্ষে আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনপিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কথা বলেন। তিনি বলেন, মূসকের একক হার করা গেলে অটোমেশন প্রক্রিয়া সহজ হবে, ফলে ভ্যাট থেকে রাজস্ব আদায় বাড়বে। তিনি বলেন, চলতি বছরে 40 লাখ মানুষ অনলাইনের মাধ্যমে ই রিটার্ন দাখিলের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরই মধ্যে 22 লাখ করদাতা অনলাইনে ই রিটার্ন জমা দিয়েছেন। বৈষম্যহীন কর ব্যবস্থা কিভাবে তৈরি করা যায়, এইটা একটু চেষ্টা করতে হবে। এখন এই বৈষম্যহীন মানে কিন্তু সবাই সমান ট্যাক্স দিবে তা না। ট্যাক্সেশনের প্রিন্সিপাল হচ্ছে এটা ইকুইটেবল হইতে হবে, ন্যায্য হতে হবে। তো ন্যায্যতা মানে হলো যিনি বেশি আর্ন করবেন কর্পোরেট ইনকাম ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে উনি বেশি ট্যাক্স দিবেন, যিনি কম করবেন তিনি কম দিবেন, কিন্তু যারা ট্যাক্সেবল ইনকাম যাদের আছে সবাই দিবেন। এটাই হলো বৈষম্যমুক্ততা। যাদের আয় নাই তারা কোনো ট্যাক্স দিবে না, বরং রাষ্ট্র তাদেরকে নানাভাবে সাপোর্ট দিবে।